অনুব্রত মণ্ডলও জামিন পেয়ে গেলেন এবং ইডির মামলায় জামিন পেলেন, সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়েছেন। এর আগে অনুব্রত মণ্ডলের কন্যা তিনিও জামিন পেয়েছেন। পুজোর আগে তাহলে কি অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরছেন? তাহলে অনুব্রত রাজ কি আবার বীরভূমে শুরু হবে? জল্পনা চলছে, আলোচনা চলছে, কিন্তু একটু ফ্ল্যাশব্যাকে যাব। 2022-এর সম্ভবত 11ই আগস্ট গ্রেফতার হয়েছে। প্রায় পাক্কা 2 বছর 9 দিন আগে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং 2023 সালের মার্চ মাসে তাকে ইডি অনেক ঘটা করে শেষ পর্যন্ত দিল্লিতে নিয়ে যান প্রবর্তন ভবন। সেখান থেকে সরাসরি তিহার জেলে। তার ওজন কবে, মাটিতে গড়াগড়ি খান, চোখে জল, তার কন্যার সঙ্গে মাঝে মধ্যে দেখা হয় তার। এসব যখন বিস্তর আলোচনা চলছিল তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ওই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির পদটা ফাঁকা রেখেছিলেন অনুব্রত মণ্ডলের জন্য। স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডল ফিরে এলে বীরের সম্বর্ধনার কথা তো রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখেই আমরা শুনেছিলাম 2022-এর 14ই আগস্ট, ঠিক স্বাধীনতা দিবসের আগে। ফলত তাকে বীরের সম্বর্ধনা দেওয়া হবে কিনা জানি না। দিদির সঙ্গে তিনি দেখা করতে হয়তো আসবেন এবং এইসব নিয়ে বিস্তর আলোচনা চলছে। কিন্তু আমরা মূল যে আলোচনাটায় যাব, যে এই অনুব্রত মণ্ডলরা ছাড়া পান কী করে। কিছুদিন আগে মানিক ভট্টাচার্য ছাড়া পেয়েছেন, এরপর অনুব্রত মণ্ডল ছাড়া পেলেন, এরপরে হয়তো জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া পাবেন, কল্যাণময় গাঙ্গুলি ছাড়া পাবেন, সুবীরেশ ভট্টাচার্য ছাড়া পাবেন এবং শেষ পর্যন্ত হয়তো পার্থ চট্টোপাধ্যায়ও ছাড়া পেয়ে যাবেন। কি করে সম্ভব, কেন হয়, একটু সংক্ষেপে আলোচনা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে তদন্ত প্রক্রিয়া যখন চলে তখন এরা গ্রেফতার হন। এই তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরের প্রসেসটা হচ্ছে চার্জশিট। এই চার্জশিটের পর বিচার প্রক্রিয়া শুরু হয়। ফলত তদন্ত যখন সমস্ত কমপ্লিট হয়ে যায় তখন স্বাভাবিকভাবে এদের জামিন পাওয়ার একটা স্কোপ হয়। নর্মালি 90 দিনের মধ্যে একটা মানে জামিনের স্কোপ থাকে, আরেকটা হচ্ছে অ্যাপিল করে জামিনের জায়গা থাকে। প্রশ্নটা হচ্ছে যখন তদন্ত চলছে তখন তো তাকে অপরাধী বলা যায় না, তখন তাকে অভিযুক্ত বলা যায়। তো এই অপরাধী আর অভিযুক্তর মধ্যে একটা স্বাভাবিকভাবে তফাৎ থাকে। এবার প্রশ্নটা হলো যে এই অভিযুক্ত যার সম্বন্ধে তদন্ত চলল, যার সম্বন্ধে প্রচুর তথ্য প্রমাণ এভিডেন্স খাটাখাটি করে সিবিআই ইডি তারা সংগ্রহ করলো, সেটা বিচার প্রক্রিয়ার জন্য চার্জশিট আদালতে পেশ করলো। এরপর যখন বিচার প্রক্রিয়া চলবে সেই সময় যদি অভিযুক্ত ছাড়া থাকে তাহলে তো তথ্য প্রমাণ লোপাটের সুযোগ থাকে। তাহলে তো সাক্ষী যিনি সিবিআই ইডির কাছে গিয়ে বলেছেন যে হ্যাঁ ইনি এই টাকা অন্যায়ভাবে আমার কাছ থেকে নিয়েছেন, তাহলে তো সেই মানুষগুলোর ওপর প্রেশার পড়ে, আরে বাবা এই মানুষটা বাইরে রয়েছেন, এখন যদি আমি সিবিআই ইডিকে যা বলেছি আমি যদি আদালতে গিয়ে সাক্ষী দিই তাহলে তো আমার ওপর শেষ পর্যন্ত চাপ আসবে। তখন তো আমি থাকবো কোথায়, কে আমাকে প্রোটেকশান দেবে? তখন সিবিআইও থাকবে না, ইডিও থাকবে না, আমি কোথায় যাব? ফলত স্বাভাবিকভাবে সেই যারা সাক্ষী দেবে তাদের ওপর একটা প্রচণ্ড চাপ পড়ে। এবং কিন্তু আবার পাশাপাশি এটাও ঠিক যে দীর্ঘদিন ধরে তদন্ত চলার পর যদি বিচার প্রক্রিয়া শুরুতে দেরি হয়, তার জন্য তো একজন অভিযুক্তকে জেলে পুরেও রাখা যায় না, এটা আইনের প্রভিশনের জায়গা বলছি। আমি এটা নিয়ে কথা বলেছিলাম আইনজীবী, কলকাতা হাইকোর্টের অত্যন্ত প্রতিষ্ঠিত আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম এটাতে, যে এটা তো সাধারণ মানুষের একটা আস্থা চলে যায়, সাধারণ মানুষের মধ্যে একটা ভুল বার্তা যায়। প্রথম ভুল বার্তাটা যায় সিবিআই এবং ইডি সম্বন্ধে, দ্বিতীয় ভুল বার্তাটা যায় শাসন ব্যবস্থায় যারা আছেন তাদের সম্বন্ধে, এবং তৃতীয় ভুল বার্তাটা যায় আদালত সম্বন্ধে। তাহলে আদালত জামিন দিচ্ছে কেন? এখন এই আদালত জামিন কেন দিচ্ছে এইটা আমার পক্ষেও প্র্যাকটিক্যালি বোঝা খুব ডিফিকাল্ট ছিল বলে আমি স্বাভাবিকভাবেই আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে সরাসরি এই প্রশ্নটা করেছিলাম, যে দেখুন একদম মেসেজ ভুল যাচ্ছে মানুষের কাছে, যে যারা তাহলে কি সাধারণ মানুষ জাস্টিস পাবে না? কেন সাধারণ মানুষের মনে তো এই এক এক করে মানিক ভট্টাচার্য বলুন, এক এক করে এই অনুব্রত মণ্ডল বলুন, এরা জামিন পাওয়া, এবং এদের মধ্যে এখন ধারণা হচ্ছে দুদিন বাদে জ্যোতিপ্রিয় মল্লিকও জামিন পেয়ে যাবেন, দুদিন বাদে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাবেন। তাহলে সাধারণ মানুষের জাস্টিসটা কবে হবে? বিচার প্রক্রিয়া যদি প্রলম্বিত হয়, ভারতীয় বিচার প্রক্রিয়ার এটাই বোধহয় সমস্যা, দীর্ঘদিন যদি প্রলম্বিত হয় ফলত অভিযুক্তরা কিন্তু তদন্ত প্রক্রিয়া যখন শেষ হয়, চার্জশিট যখন পেশ হয়, তখন তাদের একটা জামিন পাওয়ার স্কোপ তৈরি হয়। আমি সমস্ত ব্যাপারটা বোঝার জন্য নতুন বাংলা দর্শকদের জন্য আমি সরাসরি আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমাদের প্রশ্নের উত্তরে কি বললেন জয়ন্তবাবু শুনুন।
জয়ন্তবাবু নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার নমস্কার। বলছি একে একে তো সবাই বেরিয়ে আসছে, মানিক ভট্টাচার্য বেরিয়ে এলেন, এবার অনুব্রত মণ্ডল জামিন পেয়ে যাচ্ছেন। হয়তো আগামী দিনে দেখবো পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক যারা জেলের মধ্যে রয়েছেন তারাও জেল থেকে বেরিয়ে আসবেন। সাধারণ মানুষের মনে দুটো জিনিস খুব ধারণা তৈরি হয়ে যাচ্ছে, যে আলটিমেটলি সাধারণ মানুষ জাস্টিস পাবে না, আর ইডি সিবিআই এই ব্যাপারে ক্যালাসেস দেখাচ্ছে, ফলে মানুষের দুর্গতি আর কমবে না। কারণ এইসব লোকজন যত সমাজে প্রকাশ্যে আবার অনুব্রত মণ্ডল রাজ যে মুহূর্তে শুরু হয়ে যাবে, কোনো সাক্ষী আর সামনে আসবে না কোর্টে গিয়ে। ও যতই সিবিআই যা যা সাক্ষ্য সংগ্রহ করুক, শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আদালতের সামনে দাঁড়াবে না। অনুব্রত মণ্ডলের বেরোনো এই মেসেজ, এটা খুব ভুল মেসেজ, মানে খুব বাজে মেসেজ সাধারণ মানুষের মধ্যে গেল। আপনি আইনের দিক থেকে এটা কিভাবে দেখছেন একটু বলবেন? আচ্ছা, প্রথমে বলি, আমি যতটুকু বলবো আইনের ছাত্র হিসেবেই বলবো, একেবারে 26 বছর ওকালতি করা একজন আইনজীবী হিসেবে বলবো। আপনি যে কথাগুলি বলে শুরু করলেন বা প্রশ্নটা রাখলেন, তার প্রথম অংশ সত্য, আবার আমি যেটা বলবো সেটা অসত্যই হবে। কারণ আপনি যে কথাগুলি বললেন এটা সত্য, কারণ একটা দিন এরকমই আমরা শুনেছি, প্রভাবশালী তত্ত্ব বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ক্ষেত্রে লাগু হয়েছে এবং আদালতে বারবার বলা হয়েছে যে এই লোকগুলি বাইরে বেরিয়ে গেলে যারা সাক্ষী দিতে আসবেন বা সাক্ষী দিতে আসবার কথা, তারা ভয়ে সাক্ষী দিতে আসবেন না, কাজেই এদের জামিন দেওয়া যাবে না। কিন্তু এটাও ঠিক যে একটা মানুষকে কতদিন আপনি জেলে রাখতে পারেন বা বিনা বিচারে কতদিন আটকে রাখা যায়। মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টগুলি বারবার বলছেন যে জামিন পাওয়াটা কিন্তু একটা মানুষের অধিকার। দেখুন, এটা ঠিক, সিবিআই ইডি বিভিন্ন প্রভাবশালী মানুষকে বিভিন্ন সময় গ্রেপ্তার করেছেন বিভিন্ন অজুহাতে। কখনো কারো বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ উঠেছে, তো কারো বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ, আবার কারো বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ। অভিযোগ আলাদা আলাদা, এবং আমরা নিজেরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যম বা বৈদ্যুতিন মাধ্যমেও বলেছি যে এটা একটা পিরামিডের মতো, নিচের দিকটা অনেক ছড়ানো, উপরের দিকটা আস্তে আস্তে সরু হয়ে উঠেছে। কাজেই অনেক লোক এর মধ্যে জড়িত। আজকে একটা লোককে ধরে সঙ্গে সঙ্গে মনে করা যেতে পারে না যে দুর্নীতির পর্দা ফাঁস হয়ে গেল, দুর্নীতির সব রহস্য সমাধান হয়ে গেল। এখানে অনেক লোক জড়িত, এটা গেল প্রথম। দ্বিতীয় কথা, আদালতের উপরে ভরসা সব মানুষকেই রাখতে হবে। যিনি অভিযুক্ত হবেন তিনি যেমন রাখবেন, যিনি অভিযোগকারী হবেন তিনিও তেমন রাখবেন। আদালত যদি বোঝেন একটা লোককে আর জেলে রেখে লাভ নেই, আজকাল তো জেল বলে না, কারেকশনাল হোম বলে, কারেকশনাল হোমে রেখে লাভ নেই, তাহলে কিন্তু আদালত তাকে ছাড়বেন। সবচেয়ে বড় কথা, আদালত যদি বুঝতে পারেন যে একজন লোককে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে যা তথ্য তদন্তকারী দলের জানবার দরকার ছিল তা জানা হয়ে গেছে, আমাদের আইনি পরিভাষায় বলে যা কিছু সিজ করা হয়েছে, ইনভেস্টিগেশনের মাধ্যমে যা কিছু পাওয়া হয়ে গেছে, জেরা করে যা কিছু পাওয়া হয়ে গেছে, তাহলে একটা মানুষকে অনন্তকাল ধরে রাখা হবে কেন? আবার পাশাপাশি এটাও সত্য যে সাধারণ মানুষ বলতে চাইতে পারেন যে তাহলে আমরা কি পেলাম, এই যে লোকগুলিকে গ্রেপ্তার করা হলো, আমরা তো মনে করলাম দুর্নীতির রহস্যের পর্দা ফাঁস হবে, তা তো হলো না। সেক্ষেত্রে আমি, দেখুন, সিবিআই বা ইডির আইনজীবী নই, তাদের পক্ষ হয়ে নিয়ে কথা বলার কোনো প্রয়োজনীয়তাও নেই। তবে এটাও ঠিক যে সিবিআই ইডির কাজ অনেকটা কঠিন হয়ে যায় অনেক সময়। অনেক সময়ই সিবিআই ইডি যখন কেসগুলি হাতে পান তখন অনেক ক্ষেত্রে তথ্য লোপাট করা হয়ে যায়, অনেক ক্ষেত্রে এমন জটিল পর্যায়ে তারা কেসগুলি হাতে পান তাদের কিছু করার থাকে না। দুটো উদাহরণ দিতে চাইবো। আপনি শেখ শাহজাহানকে কাস্টডিতে নেবার বেলায় দেখুন, তদন্তকারী দল মানে কেন্দ্রীয় তদন্তকারী দল শেখ শাহজাহানকে যেন কাস্টডিতে পাচ্ছিলই না। প্রায় 4:30 অবধি তাকে অপেক্ষা করতে হয় তদন্তকারী দলকে মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতির জন্য। অবশেষে তারা যখন পান ততক্ষণে বলা হয় যে অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। আবার পাশাপাশি কাকু বলে পরিচিত একজন, তার কণ্ঠস্বর নেবার জন্য কেন্দ্রীয় তদন্তকারী দলকে কত দৌড়দৌড়ি করতে হলো, এবং অবশেষে যখন তারা পেলেন তখন অনেক দেরি হয়ে গেছে বলে আমরা মনে করছিলাম। যাই হোক, আপনি অনেকের কথা বললেন যারা জামিনে মুক্ত হয়েছেন। দেখুন, দীর্ঘদিন একটা মানুষকে জেলে রাখা যায় না, তাকে জামিন দিতেই হয়। আর জামিন দেওয়া মানেই যে তিনি সব রকম অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছেন তাও কিন্তু নয়। যে সাধারণ মানুষের কাছে আপনি বলছেন ভুল মেসেজ যাবে, সেই সাধারণ মানুষদেরও বুঝতে হবে যে তদন্তকারী দল মনে করেছেন
এবং আদালত মনে করেছেন এটা সবচেয়ে বড় কথা যে জামিন দেওয়া যায়। তবে সর্বক্ষেত্রেই আপনি দেখবেন খুব স্ট্রিক্ট কন্ডিশন দেওয়া হয়েছে। কখনো বলা হয়েছে সে এলাকা ছাড়তে পারবে না, কখনো বলা হয়েছে থানা হাজিরা দিতে হবে, কখনো বলা হয়েছে বিদেশ যেতে পারবে না। অর্থাৎ নির্দিষ্ট এবং স্ট্রিক্ট কন্ডিশনের ভিত্তিতে এই মানুষগুলিকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। এই মানুষগুলিকে জামিন দেওয়া হয়েছে মানে এই নয় তদন্ত শেষ হয়ে গেছে, বা যারা অভিযুক্ত বা যারা অপরাধী বলে আমরা মনে করছি তারা সবাই খালাস হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। যে সাধারণ মানুষ একটি মেয়ে মারা যাবার পরে রাস্তায় বেরোতে পারেন, রাতের পর রাত জাগতে পারেন, যে সাধারণ মানুষ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাজপথে দিনের পর দিন থাকতে পারেন, সেই সাধারণ মানুষ নিশ্চয়ই এটাও বুঝবেন যে জামিন হওয়া মানে সমস্ত অভিযোগ থেকে মুক্ত হয়ে যাওয়া নয়। কাজেই আমাদের ধৈর্য ধরতেই হবে। আর যাদের কথা আপনি বললেন একদিন তারাও বেরোবেন, হতেই পারে তারাও বেরোবেন, কারণ একটা মানুষকে দিনের পর দিন সরকারি খরচে খাইয়ে দাইয়ে জেলের মধ্যে রেখে দেওয়া তো কোনো কাজের কথা নয়। আজকে তাকে তো বাইরে বেরোতে দিতেই হবে যতদিন না তদন্ত শেষ হচ্ছে। এবং আমি মনে করি আপাতত এদের বেরোনো মানে তদন্তে কোনো প্রভাব ফেলা নয়। তাহলে কিন্তু বা 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 যখন বিচার প্রক্রিয়া চলবে, বিচার প্রক্রিয়াতেও প্রভাব পড়বে না। আদালত এটা মনে করেছেন, তাই কিন্তু আদালত তাকে জামিন দিয়েছেন। মনে রাখতে হবে অনুব্রত মণ্ডল যার কথা আপনি বললেন, ইডি এবং সিবিআই দুটো তদন্তকারী দলের কাছ থেকেই কিন্তু তিনি জামিন পেলেন। একেবারে সব রকম অভিযোগ থেকে মুক্ত হলেন নয়। অবশ্য এটাও নিশ্চয়ই সাধারণ মানুষ দেখবেন, হয়তো এনাকে সম্মান দিয়েই পাড়ায় নেওয়া হবে, পাড়ায় ওয়েলকাম করা হবে, সেটাও মেনে নিতে হবে। কারণ তদন্ত শেষ হয়নি, বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি, এখনো অনেক দূর যাওয়া বাকি। যখন আমরা বারবার বলেছি দুর্নীতির হিমশৈলের চূড়া মাত্র, সেখানে কিন্তু তদন্তকারী দলকে আরো সময় দিতে হবে। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ জয়ন্তবাবু, আপনি পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন। তবু আমি শেষকালে একটা কথাই বলবো, সেটা হচ্ছে মানুষের মন তো, ফলে সেই মানুষের মনে একটা সন্দেহ গাঢ় হয় যে কোনো একটা জায়গায় বোধহয় সিবিআই ইডির গাফিলতির জন্যই প্রভাবশালীরা বেরিয়ে আসছে। কিন্তু যাই হোক, আলটিমেটলি আইনই তো শেষ কথা, এবং আইনের ব্যাখ্যাটা আপনি অসাধারণভাবে ব্যাখ্যা করলেন। অনেক ধন্যবাদ জয়ন্তবাবু। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার নমস্কার।